যাই হোক, অবশেষে অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে বেগুন গাছগুলো তো লাগানো গেল। বাকিটা উপরওয়ালার হাতে। যদি ঠিকঠাক বেগুন ফলে তাহলে তো ওগুলোকে বাজারে বিক্রি করে দুটো পয়সা পাওয়া যাবে, তাই নাকি রে মা? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের এই অভাবের সংসারে এই বেগুন গাছগুলোই তো এখন একমাত্র ভরসা। কত কষ্ট করছি আমরা দুজন মা মেয়ে মিলে, কিন্তু কোনো সুখের আশাই তো দেখতে পাচ্ছি না। তবে কি জানো মা, আমার মন বলছে আমাদের একদিন ভালো দিন আসবেই আসবে। আমাদের আর বোধহয় কষ্ট বেশি দিন করতে হবে না মা। জানি না রে মা, জানি না ভাগ্যে যে কি লেখা আছে। তবে আমার একটা ভয় করছে রে মা, সুদের উপরে যার কাছ থেকে টাকা এনেছি ঠিক মতো যদি টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু একটা গড়বড় হয়ে যাবে। তুই শুধু বিধাতার কাছে প্রার্থনা করতে থাক, এর আগে যেন আমাদের বেগুন গাছগুলিতে বেগুন ফুলে যায়। এতে সংসারের কষ্টটাও একটু কমবে আর ধারটাও শোধ করা যাবে। মা, তুমি একদম চিন্তা করো না তো। অনেক তো কষ্ট করেছি আমরা জীবনে, আর না হয় একটা কষ্ট করেই ফেলি। দেখি অবশেষে কি হয়। বেগুন গাছগুলিতে তো ভালো বেগুনও ফলতে পারে, আমাদের মনের ভয় তো সত্যি নাও হতে পারে। তুমি কোনো চিন্তা করো না তো মা, আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। চলো মা, অনেকক্ষণ তো হলো জমিতে এসে কাজ করছি, শরীরটা অনেক ক্লান্ত লাগছে, বাড়িতে চলো। তোর মুখের কথাটাই যেন সত্যি হয়, এটাই বিধাতার কাছে সবসময় চাই। ঠিক আছে রে, আমারও শরীরটা আর চলছে না। ঠিক মতো খাবার দাবার না করতে পারলে শরীরটা চলবে কি করে? আমাদের মানব দেহটা তো একটা যন্ত্রের মতো, ঠিক মতো খাবার না পেলে যন্ত্রগুলো কাজ করতে চায় না। তুই ছোট মানুষ হয়েও আমাদের জন্য কত কিছু ভাবিস, কিন্তু দেখ রে মা, মা হয়েও তোর জন্য বেশি কিছু করতে পারছি না। মা, এরকম কথা বলো না তো। তুমি হচ্ছ এই পৃথিবীর সব থেকে ভালো মা। তোমার থেকে ভালো মা এই পৃথিবীতে আর একটাও নেই। তুমি কিন্তু কোনোদিন আর এই বাজে কথাগুলো বলতে পারবে না। এখন চলো তো চুপচাপ বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিই। আচ্ছা আচ্ছা মা, আমি আর বলবো না, চল এখন বাড়িতে ফিরে যাই। আজ সকালেও তোকে খাবার দিতে পারলাম না রে মা, তুই কি আমার উপরে রেগে আছিস বল? বেগুনের চারা আনতে গিয়ে সব টাকাই শেষ হয়ে গেছে, একটা টাকাও হাতে করে রাখতে পারলাম না। তোকে আমি খুব কষ্টে রাখছি তাই না রে মা? তবে একটা কথা সত্যি, তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন এত কষ্ট তোকে কোনো দিন করতে দিত না। আমি কি করব রে মা, আমি তো মা তোর। তোর কষ্ট আমি দু চোখ দিয়ে দেখতে পারি না, তবু ভাগ্যের কি পরিহাস দেখ, আমাকে করতেই হচ্ছে এসব। এইটা তুমি কেমন কথা বলছো মা? এসব কথা তো আমি কল্পনাতেও কোনোদিন ভাবিনি। তুমি আমার মা, তুমি বলে যাচ্ছ, আর আমি কখনো বলেছি যে আমি কষ্টে আছি? এই পৃথিবীটা আমার নামে লিখে দিলেও আমি ততটা খুশি হব না যতটা আমি তোমার কাছে খুশি আছি। তো কি নিয়ে মামের মধ্যে এত কথা কাটাকাটি হচ্ছে শুনি? আমার কাছ থেকে যে 2000 টাকা ধার এনেছিলে সেটা কি দেবার মতো সময় হয়নি এখনো? এজন্যই তোমাদের মতো মহিলাদের কাছে আমি টাকা ধার দেই না। ভালোই ভালো আমার টাকাটা ফেরত দাও বলছি। দেখা যাচ্ছে বাড়িতে বাগানও করে ফেলেছো। বাবা, ভালোই তো উন্নতি তোমাদের। দাও দাও, আমার টাকাটা এক্ষুনি ফেরত দাও, নাহলে কিন্তু এই বেগুন গাছগুলো সবগুলো তুলে বাড়িতে নিয়ে চলে যাব। তোমাদের এখন সুখের দিন এসেছে, আর আমাদেরকে মনে রাখবেই বা কেন? আরে না না দাদা, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা নয়। আমাদের বাগানে যে বেগুনের চারাগুলো দেখছেন সবগুলো আমি সুদের উপর টাকা এনে এগুলো লাগিয়েছি। আমি নিজে থেকে টাকা কোথা থেকে আনবো বলুন? আমাদের এই বাড়ির জমিটা ছাড়া আমাদের কি আর কোনো পথ আছে বলুন? আর বিশ্বাস করুন দাদা, আপনার টাকার কথা আমি একদম ভুলিনি। আমি ভেবেছিলাম যে আমাদের বাগানে যদি ভালো মতো বেগুন ফলে তারপর সেই বেগুন বিক্রি করে আপনার সব টাকাই শোধ করে দেব। আপনার কথা আমি একদম ভুলিনি দাদা, বিশ্বাস করুন। আপনি আমাদের বিপদের সময় 2000 টাকা ধার দিয়ে আমাদের মা মেয়েকে বাঁচিয়েছিলেন। শোনো হে রতনের বউ,
তোমাকে আমি টাকা দিতে চাইনি, তুমি আমার হাতে পায়ে ধরে টাকা এনেছিলে। শোনো, আমি আর তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভেতর যদি আমার টাকা ফেরত না দিতে পারো, তোমার বেগুনের চারা কিন্তু আমি তুলে নিয়ে যাব। আর যা যা করার আছে সবকিছু আমি করে নেব। এই বাড়িটাও থাকবে না তোমাদের। কাকু, এরকম নিষ্ঠুর কাজ করবেন না দয়া করে। আপনি যদি এরকমটা করেন তাহলে আমরা থাকবো কোথায় বলুন? মা তো বললোই কাকু, আমাদের বেগুনগুলো হলে তারপর আপনার সব টাকাই শোধ করে দেব। আর তবুও যদি না হয়, আমরা যে কোনো মূল্যে আপনার টাকাটা শোধ করব, কোনো চিন্তা করবেন না। আমার বাবা নেই কাকু, এরকম অত্যাচার আমাদের উপর করবেন না, আপনার পায়ে পড়ি। আমাদেরকে একটু বুঝুন কাকু, একটু বুঝুন। শোন মেয়ে, আমি কিন্তু কোনো দয়া দেখাতে আসিনি এখানে। আমি যা বলেছি তা যদি না করিস, তারপর যা করার আমি করে নেব। আমি এখন গেলাম। শোন, মাথায় রাখবি কথাটা। 7 দিন, 7 দিনের ভেতর কিন্তু আমার টাকা চাই চাই। মা, সারাদিন খাইনি ঠিক আছে, কিন্তু রাত্রির বেলায় না খেয়ে ঘুমালে কি ঘুম হয় বলো? কত চেষ্টা করছি মা একটু ঘুমোবার, কিন্তু চোখগুলো তো লাগছেই না। ও মা, ঘরে কি কিছুই নেই খাবার? একটু যদি মুড়ি পাওয়া যেত, সেই মুড়িটুকু খেয়ে ঘুমোতে পারতাম। সারাদিন পরিশ্রম করার পর একটু যদি না খেতে পারি তাহলে কি হয় বলো মা? আমায় ক্ষমা করে দে মা, আজ সারাদিন কোনো খাবার আমি জোগাড় করতে পারিনি। তুই এক কাজ কর মা, আমি নদী থেকে আর জল এনেছি, ওই জলটাই খেয়ে শুয়ে পড়। কাল সকালে আমি একটু জমিদার বাড়িতে যাব, সেখানে গিয়ে কটা টাকা ধার চাইবো জমিদার মশাইয়ের কাছে। একটা সময় তোর বাবা জমিদার বাড়িতে কত কাজ করেছে, কত আপন ছিল জমিদারের, কিন্তু এখন যখন তোর বাবা মরে গেল, জমিদার মশাইও আমাদেরকে ভুলে গেলেন। একেই বলে নিয়তি রে মা, নিয়তি। পুরুষ মানুষ যদি সংসারে না থাকে, তাহলে নারীদের কোনো মূল্য নেই সমাজে। মা, তুমি যখন জমিদার মশাইয়ের কাছে যাবেই টাকা ধার নিতে, তখন যে সকালে কাকুটা এসেছিল 2000 টাকা নিতে, ওনার টাকাটাও নিয়ে এসো। কারণ লোকটাকে আমার একদম সুবিধার মনে হলো না মা। আমাদের সেই সাশ্রয়টুকু যদি উনি কেড়ে নেন, তাহলে আমাদের আর কিছু করার নেই। আমাদের গাছতলা ছাড়া কোথাও জায়গা নেই থাকার। এটা তুই ঠিক বলেছিস একদম মা। তাহলে আমি কাল খাবারের টাকা সহ 2000 টাকাও চাইবো জমিদারের কাছে। দেখি না গিয়ে, জমিদারের মনটা গললেও তো গলতে পারে। আর আমি টাকাটা তো এমনিতেই আনছি না, ধার হিসেবে আনছি, আবার দিয়েও দেব। আচ্ছা মা, সকাল পর্যন্ত একটু অপেক্ষা কর দয়া করে। একটু জল খেয়ে ঘুমিয়ে পড় না। সকাল সকালে আমি যাব জমিদার বাড়িতে। কাল সকালে দেখবি আমি জমিদার বাড়ি থেকে ফিরি, তোর জন্য অনেক অনেক খাবার রান্না করব। তখন তুই পেট মন ভরে খাবি। এখন চল মা, দু মামে মিলে ঘুমিয়ে পড়ি। আসলে তোমাকে আমি চিনতে পারছি না। তোমার পরিচয়টা দিলে খুব ভালো হতো। আমি হচ্ছি এই গ্রামের জমিদার। আমি নাম ধাম ছাড়া কারোর সঙ্গে কথা বলি না। পরিচয় দিয়ে কথা বলা শুরু করলে আমার সুবিধা হয়, বুঝেছো? আমাকে আপনি চিনতে পারছেন না জমিদার মশাই? আপনার এখানে যে রতনমালী কাজ করত, তারই আমি বউ। আপনার সাথে না আমার অহরহ দেখা হয়েছে। এখন আপনি চিনতে পারছেন না জমিদার মশাই? যাই হোক, ওটা বাদ দিন। আমার স্বামী রতনকে তো আপনার নিশ্চয়ই মনে আছে, তার সাথে তো আপনার খুব ভাব ছিল। ও আচ্ছা আচ্ছা, এখন চিনতে পেরেছি। ওই যে রতন মালির বউ তুমি। আরে রতন খুব ভালো ছিল, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার। কিন্তু হঠাৎ করে যে কেন মরে গেল সেটাই বুঝতে পারি না। তা রতনের বউ, তুমি কেন এসেছো আমাদের এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? খুলে বলো তো আমায়। সমস্যা বলতে জমিদার মশাই, আমার কিছু টাকা লাগবে। আমাকে দয়া করে কিছু টাকা ধার দিন। আসলে আমার দিনকাল এত খারাপ যাচ্ছে, এত অভাবের মধ্যে যাচ্ছে যে কি বলবো আপনাকে। লোকজনের ধারের টাকা আজও শোধ করতে পারিনি।
আমার স্বামীর অসুস্থতায় সবকিছুই খরচ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব জমিদার মশাই, নিঃস্ব। ও আচ্ছা, তা বুঝতে পেরেছি। কত টাকা লাগবে? আর তোমার মেয়েটাই বা কি করে? বিয়ে দিয়েছো নাকি? এখন আমাদের টাকার একটু সমস্যায় চলছে বই কি। জাহাজ ভর্তি জিনিসপত্র কিনে ফেলেছি যে, তাই জমিদার বাড়িতেও একটু টানাপোড়ান চলছে। কত লাগবে বলো তো? আসলে জমিদার মশাই, আমার মেয়েটা তো এখনো অনেক ছোট, তাকে বিয়ে দেইনি এখনো। আর আমার 3,000 টাকা হলেই চলবে। একজন আমার কাছে টাকা ধার পান, তার টাকাটা যদি 7 দিনের মধ্যে শোধ না করতে পারি, তাহলে কিছু একটা গড়বড় হয়ে যাবে। তখন আমার মেয়েটাকে নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে জমিদার মশাই। তাই আপনার কাছে অনুরোধ, আমাকে 3,000 টাকা ধার দিন। আমি একটা ফসলি জমি করেছি, সেখানে বেগুনের চারা লাগিয়েছি। ওখানে ঠিকমতো ফসল ফললে আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। 3,000 টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অত টাকা আমার কাছে এখন হবে না বাপু। আর 3,000 টাকা নিয়ে তুমি বা কি করবে? জীবনেও শুনিনি বেগুন ক্ষেত করে 3,000 টাকা আমাকে শোধ করে দেবে। আমাকে কি পাগল পেয়েছো? জানো 3,000 টাকার মূল্য কত? আমি তোমাকে সর্বোচ্চ 2,000 টাকা ধার দিতে পারি। আবার তোমার স্বামীর সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব ছিল বলেই দিচ্ছি। না হলে তোমাকে জীবনে আমি 2,000 টাকা দিতাম না। আর তোমাদের মতো গরিব মানুষদের তো একদমই না। তা নেবে নাকি 2,000 টাকা? আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, তাহলে আপনি 2,000 টাকাই ধার দিন। আমি আগে জানতাম না যে জমিদারদেরও নাকি অভাব হয়। অভাব তো হয় আমাদের মতো গরিব মানুষদের। আমি আপনার টাকাটা যথাসময়ে ফেরত দিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। দাদা, ও দাদা, বাড়িতে আছেন নাকি? একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার সাথে আবার একটু কথা আছে। আপনার টাকাটা আমি ফেরত দিতে এসেছি দাদা, দয়া করে একটু বাইরে আসুন। আরে কি হয়েছে রতনের বউ? এই অবেলা এসে চিল্লাপাল্লা করছো কেন আমার বাড়ির সামনে এসে? কিসের জন্য এসেছো তাড়াতাড়ি বলো আমাকে। আমার এত সময় নেই তোমার কথা শোনার। এই ধরুন টাকাটা। তা টাকাটা তো ধরেছি, এখানে কত দিয়েছো বলো তো? এটা কেমন কথা বলছেন আপনি দাদা? আপনার তো 2,000 টাকাই পাওনা, সেই টাকাটাই আমি দিয়েছি। আপনি দয়া করে গুনে নিন, এখানে 2,000 টাকাই রয়েছে। জমিদার মশাইয়ের হাতে পায়ে ধরে এই টাকাটা আমি ধারে নিয়ে আপনাকে দিলাম। কি বলছো এসব? মাত্র 2,000 টাকা? কিন্তু তোমার কাছে তো আমি সুদ আরো 1,000 টাকা পাই। তুমি আমাকে মোট 3,000 টাকা দেবে, বুঝেছো? দাও দাও, আর 1,000 টাকা আমাকে তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু তোমাদের আর রক্ষে থাকবে না। এসব কি কথা বলছেন আপনি দাদা? আপনি তো দেখা যাচ্ছে বেঈমানের থেকেও বেঈমান। গতকালকেই তো আপনি বলেছিলেন যে আমাদের কাছে 2,000 টাকাই পান, তাহলে একটা রাত পেরোতেই কিভাবে আপনি বলছেন যে 3,000 টাকা? হে ঈশ্বর, মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝি এভাবেই মানুষ মানুষকে ঠকায়। এরকমটা বলবেন না দাদা, আমরা গরিব মানুষ। আপনারা যদি এরকম করেন বড় লোকেরা, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো মৃত্যু ছাড়া আর কোনো পথই খোলা দেখতে পাচ্ছি না। দয়া করে আপনি বলুন যে আমার কাছ থেকে আরো 1,000 টাকা কিসের নেবেন? গতকালকে বলেছেন এক কথা, আর আজকে বলছেন আরেক কথা। তুমি একদম মিথ্যা কথা বলো না। আমি গতকালকে 3,000 টাকার কথাই বলেছিলাম। তোমার মাথা ঠিক নেই, বুঝেছো? যাও যাও, তাড়াতাড়ি এখন কি আমার আরো 1,000 টাকা নিয়ে এসো। ধাপ্পাবাজি করার জায়গা পাও না, তাই না? আমার কাছে সব চলবে না। আমি ধাপাবাজি করছি না, আপনি আমার সাথে করছেন। আপনি যা করছেন সেটার বিচার একদিন বিধাতা করবেনই। শুনুন দাদা, আপনাকে বলে দেই, আমরা গরিব হতে পারি কিন্তু এখনো মরে যাইনি। আপনি যা ইচ্ছে করে নিন, আমি যতটুকু সম্ভব আমি লড়ে যাব। এইসব তুমি কি কথা বলছো মা? ওই কাকুটা এরকম কথা কিভাবে বলতে পারি? গতকালকে তো আকাশ বাতাস সবাই সাক্ষী ছিল, তিনি বলেছেন আমাদের কাছে 2,000 টাকাই পান, কিন্তু এখন 3,000 টাকা কোন আক্কেলে চাইছি তোমার কাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, সবাই কি আমাদের বিরুদ্ধে লড়ে চলেছে নাকি?
চলো মা, আমরা এখান থেকে চলে যাই কোথাও। এই সবাই যদি মিলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এর আগে আমরা চলে যাই। না মা, আমরা ভিতর মতো পালিয়ে যাব না। এটা তোর বাবার বাড়ি আর আমার স্বামীর বাড়ি। আমরা যতদিন বেঁচে আছি এই বাড়িতেই থাকবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, এভাবে ভিতর মতো পালিয়ে যাব না। আমরা জানি উনি আমাদের কাছে 2000 টাকাই পান, এর উপর একটা টাকা ওনাকে আমি দেব না। তিনি যা ইচ্ছে তাই করে নিক। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা ভিতর মতো পালিয়ে যাব না, আমরা আমাদের সত্যের জন্য লড়িয়ে যাব। আমার বাবা নিয়ে বলে লোকজন আমাদের উপর এত অত্যাচার করছে, কিন্তু দেখো মা, একদিন আমাদের সময় আসবে, তখন আমরা দেখিয়ে দেব যে আমরা মানুষ হিসেবে এতটাও খারাপ নই যতটা তোমাদের 2 পয়সা থাকতে হয়েছিল। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যেন একটু সুখ দেন, তিনি তাড়াতাড়ি আমাদের একটু সচ্ছল করে দেন। কিছু লোককে যেন দেখাতে পারি যে দেখো তোমরা, আমরা ধনী হয়েছি বলে আমরা খারাপ নই, আমাদের মনুষ্যত্ব হারিয়ে যায়নি। এখনকার মানুষের 2টো টাকা হলেই নিজেদেরকে যে কি মনে করে কে জানে। সবকিছু বিধাতার হাতে রেখে দে মা, তিনি আর বিচার একদিন করবেন। চল রে মা, আমি শেফালিদের বাড়ি থেকে কিছু চাল ধার করে এনেছি, তোকে ফুটিয়ে দেব এখন। তারপর ভাতের মধ্যে একটু জল দিলে একটু নুন দিয়ে খেয়ে ফেলিস, দেখবি খুব ভালো লাগবে। আরে আরে, এ কি অবাক করে কাণ্ড! আমি যা দেখতে পাচ্ছি তুই কি তা দেখছিস মা? কি রে, কথা বলছিস না কেন? আমি কি চোখের ভুল দেখছি নাকি বল আমায়। মা, এই অকালি বেগুন হলো কি করে আমাদের কাছে? আর বেগুনের রং তো এরকম হয় না, এটা কেমন বেগুন মা বলো তো? আমার তো খুব ভয় করছে মা, বলো না মা, বলো না, এটা কেমন বেগুন? আরে মা, তুই বুঝতে পারছিস না? এটা হচ্ছে সোনার বেগুন রে, সোনার বেগুন। আমাদের সব দিন ঘুচে গেল রে মা, সব দুঃখ ঘুচে গেল। আমাদের আর কোনো দিন কষ্ট করতে হবে না, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো আর সকলের ধারও মিটিয়ে ফেলতে পারবো। আমি বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে হয়ে গেল। এটা তো একটা আশ্চর্য ঘটনা। আমি আমি বুঝতে পারছি না কি বলবো। হ্যাঁ, এ কি বলছো তুমি মা? এটা সত্যি সোনার বেগুন? হে বিধাতা, তাহলে আমাদের তো আর কোনো কষ্ট করতে হবে না মা। আর সোনার বেগুন তো 1টা 2টো হয়নি, 4টা হয়েছে। আমাদের আর দুঃখ করতে হবে না মা, আর দুঃখ করতে হবে না।